ওকে, তাহলে হচ্ছে প্রিভিয়াস আমাদের যে আর একটা ক্লাস হয়েছিল ফায়ার সেফটির উপরে, সেখানে হচ্ছে আমরা ফায়ার সম্পর্কে কিছু বেসিক ধারণা পাইছিলাম যে আগুন আসলে কি। যেমন আমরা ফায়ার ডেফিনিশন থেকে দেখছিলাম যে আগুন হচ্ছে একটি কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়া, যেটি হচ্ছে অক্সিজেন এবং ফুয়েলের সমন্বয়ে হয়, এবং এটা ইনিশিয়েট হওয়ার জন্য আমাদের একটা এক্সটার্নাল হিট দরকার হয় বা ইগনিশন সোর্সের দরকার হয়। তা এই জিনিসটা হচ্ছে আমরা একটা ফায়ার ট্রায়াঙ্গেল দিয়ে বুঝাই। ফায়ার ট্রায়াঙ্গেল মানে একটা ত্রিভুজ। কারণ আগুন তৈরি হতে হলে আমাদের মিনিমাম তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে অক্সিজেন, ফুয়েল, আর হচ্ছে হিট বা ইগনিশন সোর্স। এই তিনটা জিনিসকে ফায়ার ট্রায়াঙ্গেল বলা হয়, বা একটা ত্রিভুজ আকারে রিপ্রেজেন্ট করা হয়, ওইটাকে ফায়ার ট্রায়াঙ্গেল বলে মূলত। এরপর হচ্ছে আমরা ফায়ারের বেসিক ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা হয়েছিল প্রিভিয়াস ক্লাসে। যেমন যেহেতু আমরা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসারে ফায়ার সেফটিটা শিখতেছি, সুতরাং ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসারে ফায়ার যে ক্লাসিফিকেশন গুলো আছে, মূলত পাঁচটা ক্লাসে ভাগ করা যায় ফায়ারকে। এর ভিতর ক্লাস এ হচ্ছে আহ, আমাদের সলিড ফায়ার, যেটা মূলত সলিড বিভিন্ন ফুয়েল আছে, যেমন কয়লা হতে পারে, উড হতে পারে, প্লাস্টিক, ক্লোথ, এইগুলো থেকে যে ফায়ারটা হয় ওইটাকে বলে ক্লাস এ ফায়ার। তারপর হচ্ছে ক্লাস বি। ক্লাস বি তে মূলত হচ্ছে লিকুইড ফুয়েল থেকে যে ফায়ারটা তৈরি হয়, যেমন হচ্ছে কেরোসিন, পেট্রোল, ডিজেল, এরকম যে লিকুইড ফুয়েল আছে ওইখান থেকে যে ফায়ারটা হয় ওটা হচ্ছে ক্লাস বি। এরপর হচ্ছে ক্লাস সি তে হচ্ছে গ্যাসিয়াস ফায়ার। গ্যাসিয়াস ফায়ার বলতে হচ্ছে যেমন ধরেন আমরা যেমন তিতাসের গ্যাস ইউজ করতে পারি, মিথেন গ্যাস ইউজ করতে পারি। আপনার কথাটা দুইবার আসতেছে। আচ্ছা, এটা কেউ হয়তো লাউড স্পিকার দিয়ে রাখছে। ওকে, এখন কি শুনতেছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে গ্যাসিয়াস ফায়ার যেটা ক্লাস সি। কোথাও রিপিট আসতেছে, সরি। এনে যেটা হচ্ছে আলোচনা করতেছিলাম গ্যাসিয়াস ফায়ার, এটা হচ্ছে ক্লাস সি। তারপর হচ্ছে ক্লাস ডি হচ্ছে মেটাল ফায়ার। মেটাল ফায়ার মানে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এরকম কিছু ধাতু আছে, এইগুলো বার্ন হয়, এগুলো থেকে যে ফায়ারটা তৈরি হয় এটাকে বলে ক্লাস ডি ফায়ার। আহ, আর হচ্ছে এফ ক্লাসের একটা ফায়ার আছে। এফ ক্লাসের ফায়ার হচ্ছে মূলত কিচেন ফায়ার, যেটা মানে কিচেনে আমরা যেটা ব্যবহার করি, যেমন সয়াবিন তেল বা মাস্টার্ড অয়েল, যেটা সরিষার তেল বা ডালডা, এরকম এই জিনিসগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ড হয়, করার ভিতরেও আগুন ধরে যায়, আমরা দেখি। এটা হচ্ছে ক্লাস এফ ফায়ার। আর একটা ক্লাস আছে, এটাকে আগে আমরা ক্লাস ই বলতাম, মানে ইলেকট্রিক্যাল ফায়ার, কিন্তু বর্তমানে এটা ক্লাস ই হিসেবে মেনশন না করে এটাকে আলাদা অ্যাডিশনাল একটা ক্লাসের ভিতরে রাখছে, ইলেকট্রিক্যাল ফায়ার মানে বৈদ্যুতিক কোনো কিছু যদি বার্ন হয়। তাহলে টোটাল হচ্ছে পাঁচটা ক্লাস, এর বাইরে অ্যাডিশনাল একটা, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল ফায়ার বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ডের ফায়ারের ক্লাসিফিকেশন, এবং এই ফায়ারের ধরন অনুসারে মূলত আমাদের ফায়ার এক্সটিংগুইশার গুলো ব্যবহার করতে হয়। তো এর ভিতর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে ফায়ার ব্লাঙ্কেট। ফায়ার ব্ল্যাঙ্কেট হচ্ছে মূলত এমন একটা কাপড় বা এমন একটা ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট মানে কি, মূলত হচ্ছে একটা চাদর বা এই টাইপের কিছু, তাই না? ব্ল্যাঙ্কেট মানে কি, চাদর, তাই তো? তাহলে এটা হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট। ফায়ার ব্ল্যাঙ্কেটটা হচ্ছে এমন একটা চাদর যেটা খুব সহজে আগুনে পুড়ে না। তাহলে এই জিনিসটা দ্বারা আমরা যদি কোনো আগুনকে ঢেকে দেই, ঢেকে দিলে কি হবে, ওখানে প্রপার অক্সিজেন সাপ্লাই যাবে না, মানে এয়ার সাপ্লাই আগুনে যাবে না, তখন আগুনটা নিভে যাবে। এই ফায়ার ব্ল্যাঙ্কেটটা এটা যে কোনো ক্লাসের ফায়ারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এ বি সি ডি এফ যে ক্লাসই হোক না কেন, এটা ফায়ার ব্ল্যাঙ্কেট ব্যবহার করা যায়। তবে সেই ক্ষেত্রে আমাদের সতর্কতা যেটা দরকার, যখন আমরা ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে আগুনটা নিভাতে যাব, এই ফায়ার ব্ল্যাঙ্কেটটা যাতে পুরো আগুনটা কাভার করে। দেখা যায় এক সাইড কাভার হলো আর এক সাইড হলো না, তাহলে ফায়ার ব্ল্যাঙ্কেট কাজ করবে না। যাতে পুরো আগুনটা ঢেকে যায় এমন ভাবে আমাদের ফায়ার ব্ল্যাঙ্কেটটা ইউজ করতে হবে, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে, ফায়ার ব্ল্যাঙ্কেট আমরা শুধুমাত্র আগুন নিভানোর জন্য যে ব্যবহার করি তা না, অনেক সময় এটা প্রিভেনশন হিসেবে ব্যবহার করি। যেমন যে ফুয়েলে আগুন লাগতে পারে ওটাকে আমরা আগে থেকে ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিতে পারি, তখন আমাদের ওই ফুয়েলটা বার্ন হবে না, বা ওখানে কোনো স্পার্ক বা কোনো ইগনিশন এগুলো দেখা যায় সহজে পৌঁছাইতে পারে। তাহলে এরকম দুইটা পারপাসে আমরা ফায়ার ব্ল্যাঙ্কেটটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে হোজ রিল। হোজ রিল এটা বিভিন্ন ফ্যাসিলিটিস, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন, বাসাবাড়ি বলেন, বিভিন্ন বিল্ডিং,
এইগুলাতে হচ্ছে এরকম হোজ রিল ব্যবহার করা হয়। হোজ রিল হচ্ছে মূলত একটা রিল যেটার সাথে পাইপ পেঁচানো থাকে। ওই পাইপটাকে আমরা হচ্ছে কোন একটা ওয়াটার সোর্সের সাথে কানেক্ট করে যদি কোথাও আগুন লাগে সেখানে আমরা পানি দিতে পারি। তা সেক্ষেত্রে আমরা জানি পানি ব্যবহার করা যায় শুধুমাত্র ক্লাস এ ফায়ারের ক্ষেত্রে। ক্লাস এ ফায়ার কোনটা, যদি কঠিন পদার্থ বার্ন হয়, যেমন ধরেন প্লাস্টিক, উড, বা হচ্ছে কোল, এরকম কঠিন পদার্থ যেগুলো আছে এগুলো যদি বার্ন হয় সেক্ষেত্রে আমরা পানি দিতে পারি। তা হোস ড্রিল দিয়ে যেহেতু আমরা পানি পানি দিচ্ছি আগুনে, সেক্ষেত্রে আমরা এটা শুধুমাত্র ক্লাস এতে ব্যবহার করতে পারবো। এটা আমরা কিচেন ফায়ার, ইলেকট্রিক্যাল ফায়ার, বা হচ্ছে মেটাল ফায়ার, বা বি ক্লাস সি ক্লাস যেটা আছে মানে পেট্রোল ডিজেল বা হচ্ছে গ্যাসিয়াস যে ফুয়েল গুলো আছে এগুলো যদি বার্ন হয়, সেখানে আমরা এই হোস ড্রিল ব্যবহার করতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে। তারপর হচ্ছে ফায়ার বাকেট। ফায়ার বাকেটটা কি, আমরা ছবিতে যেমনটা দেখতেছি একটা লাল রঙের বালতি, তাই না? এই বালতিটাই হচ্ছে মূলত বাকেট। এইটাকে আমরা ফায়ার বাকেট কেন বলতেছি, কারণ আগুন লাগলে তখন এই বালতিটা ব্যবহার করা হয় কি করতে, আগুনে পানি ঢালতে অথবা বালু ঢালতে। বালু মানে স্যান্ড, যেটা বালি, বালি দেওয়া যায় অথবা পানি দেওয়া যায়। তা সেক্ষেত্রে যদি আমরা পানি ব্যবহার করি আগুনে, তাহলে কি করতে হবে, এটা শুধুমাত্র ক্লাস এ যেটা আছে কঠিন পদার্থ যদি বার্ন হয় সেক্ষেত্রে আমরা পানি ব্যবহার করতে পারবো। অন্য কোনো ক্লাসের ফায়ার যদি হয় তাহলে আমরা পানি ব্যবহার করতে পারবো না। তখন আমরা কি করতে পারি, এই বালতিগুলো দিয়ে বালু দিতে পারি আগুনে। বালু এটা যে কোনো ক্লাসের ফায়ারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে কোনো ক্লাসের ফায়ারের ক্ষেত্রে বালু ব্যবহার করা যায়। আগুনের উপরে আমরা বালু ঢেলে দিলে কি হবে, তখন আগুনটা দেখা যায় নিভে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ফায়ার বাকেটটা ব্যবহার করতে পারি। দেখবেন বিভিন্ন গার্মেন্টস সহ বিভিন্ন ইন্ডাস্ট্রির সামনেও এরকম ফায়ার বাকেট রাখা থাকে, ঝুলানো থাকে। তাহলে এখানে বালু ভরে অনেক সময় ঝুলায় রাখে, তাহলে এই জিনিসটা আমরা আগুন নিবানোর কাজে ব্যবহার করতে পারি। এখন আমরা বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার চিনি, প্রিভিয়াস ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন ধরেন ডিসিপি আছে, ড্রাই কেমিক্যাল পাউডার হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, ওয়েট কেমিক্যাল হতে পারে। এরকম বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার ইউজ হয়। তাহলে ফায়ার এক্সটিংগুইশার গুলো আমরা কিভাবে রাখবো, এটারও কিছু নিয়ম আছে। ঠিক আছে? ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য কিছু নিয়ম কানুন আছে। যেমন যদি এটা অনেক ভারী হয়, ভারী বলতে কেমন, যদি এটার ওয়েট ধরেন 4 কেজি বা তার চাইতে বেশি হয় অ্যাজ পার ব্রিটিশ স্ট্যান্ডার্ড, তাহলে এটা আমাদের 1 মিটার বা তার কম হাইটে রাখতে হবে, যাতে সহজে এটাকে পিক করা যায়, ক্যারি করা যায়, মানে এটা নেওয়া যায়। এই জন্য এটা হাইট একটু কম রাখতে হবে। কারণ একটা ভারী জিনিস যদি আপনি উপরের দিকে রাখেন তাহলে এটা নামাইতে গিয়ে দেখা যায় মাথায় টান খাবেন, এটা শরীরে পড়ে পড়ে যাবে, গায়ের উপরে পড়বে, তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। যার কারণে আমাদের সেই ক্ষেত্রে যদি ভারী এক্সটিংগুইশার হয় এটা 1 মিটার বা তার চাইতে কম হাইটে রাখতে হবে। আর যদি তুলনামূলক একটু কম ওয়েট হয়, মানে 4 কেজির চাইতে কম ওয়েট যদি হয় আমাদের এক্সটিংগুইশার গুলো, তাহলে আমরা সর্বোচ্চ এটা 1.5 মিটার হাইট পর্যন্ত রাখতে পারবো। এটা আমরা এনএফপিএ তো এটা দেখবেন যে এটা হচ্ছে এরকম 1 মিটার ভারী হলে 1 মিটার, অথবা যদি কম ভারী হয় সর্বোচ্চ 1.5 মিটার হাইটে রাখা যায়। তবে সর্বনিম্ন এটা 4 ইঞ্চি, 4 ইঞ্চি হাইটে রাখার জন্য বলা আছে এনএফপিএ। ব্রিটিশ স্ট্যান্ডার্ডে সর্বনিম্ন কিছু বলা নেই, তবে এনএফপিএ তে সর্বনিম্ন 4 ইঞ্চি হাইটে রাখার কথা বলা আছে। ঠিক আছে? তারপর হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার গুলো এমন জায়গায় রাখতে হবে যেখানে সহজে নজরে পড়ে, সহজে যাতে দেখা যায়, খোলামেলা জায়গা, যেদিক যে কোনো অ্যাঙ্গেলে তাকালে যাতে ফায়ার এক্সটিংগুইশার গুলো সহজে দেখা যায়, এমন জায়গায় রাখতে হবে। এটা যাতে সহজে অ্যাক্সেসিবল হয়, মানে সহজে যাতে ফায়ার এক্সটিংগুইশারটা পিক করা যায়, নেওয়া যায়, এমন জায়গায় রাখতে হবে। তারপর হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার গুলো সাধারণত আমাদের দরজার আশপাশে, মানে যেখানে আমাদের সহজে এক্সটিংগুইশারটা নিয়ে বের হয়ে যাওয়া যাচ্ছে, এরকম জায়গায় রাখতে হবে। ফায়ার এক্সটিংগুইশারটা যাতে সহজে চোখে পড়ে এই জন্য দরকার হলে আমরা ছবিতে যেমনটা দেখতেছি একটা ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছে, একটা জেব্রা আঁকায় দিচ্ছে, এইভাবে জেব্রা আঁকায় দেওয়া যায় যাতে সহজে এটা চোখে পড়ে। তারপর ফায়ার এক্সটিংগুইশারের উপরে দেখেন একটা লেভেল আছে, এই লেভেলটা যাতে সহজে পড়া যায়, বোঝা যায়, এটা নিশ্চিত করতে হবে, যাতে স্পষ্ট লেভেলিং থাকে যেটা কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার। এই জিনিসগুলো আমাদের নিশ্চিত করতে হবে যখন আমরা ফায়ার এক্সটিংগুইশার গুলো ব্যবহার করবো আমাদের ফ্যাসিলিটি গুলো। একটা ফায়ার এক্সটিংগুইশারে সাধারণত কি কি পার্ট থাকে অ্যানাটমি যদি আমরা দেখি, যেমন আমার একটা মানুষের কথা বললে কি থাকে, মানুষের মাথা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, এরকম বিভিন্ন অংশ আছে না?
ঠিক একই ভাবে একটা ফায়ার এক্সটিংগুইশারে কি কি অংশ আছে এই জিনিসটা আমাদের জানা দরকার। যেমন কি আছে দেখেন, এখানে একটা আছে ডিসচার্জ লিভার। ডিসচার্জ লিভার মানে কি, এই যে উপরে যে লিভারটা, এটা প্রেস করলে কি হবে, ফায়ার এক্সটিংগুইশারটা বের হয়ে আসবে, মানে যে পাউডার থাকুক বা কার্বন ডাইঅক্সাইড থাকুক যেটা থাকুক, এটা বের হয়ে আসবে। আর নিচের দিকে যে হ্যান্ডেলটা আছে এটাকে বলে ক্যারিং হ্যান্ডেল। ফায়ার এক্সটিংগুইশারটা যখন আমরা উঁচা করব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, তখন হচ্ছে ক্যারিং হ্যান্ডেলটা দিয়ে আমরা এটাকে ক্যারি করি। ঠিক আছে। তারপর কি আছে, একটা ডিসচার্জ লকিং পিন আছে। এই যে এই সাইড দিয়ে একটা পিন ঢুকানো থাকে, পিনটা যতক্ষণ পর্যন্ত আমরা না খুলবো ততক্ষণ কিন্তু প্রেস করলে কাজ হবে না। আগে টান দিয়ে পিনটা খুলতে হবে, তারপর প্রেস প্রেস করতে হবে, তখন গিয়ে এটা কাজ করবে। অনেক জায়গা আছে দেখা যায় এক্সটিংগুইশার দিয়ে, অনেকে যারা জানে না এটা, দেখা যায় আগুন লাগছে তাদের এক্সটিংগুইশার এনে চাপাচাপি করতেছে, কিন্তু বের হচ্ছে না, পরে বলতেছে এক্সটিংগুইশার ভালো না। অনেক জায়গায় এরকম দেখবেন বিভিন্ন ঘটনা। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে পিনটা আগে খুলতে হবে, তারপর গিয়ে প্রেস করলে এটা কাজ হবে। তো এটা হচ্ছে লকিং পিন। তারপর কি আছে, স্যার ডিসচার্জ পিনটা হোস। একটু, হুম, হ্যালো স্যার, ওই বলেন। পিনটা একটু দেখাবেন ওই জায়গাটা আবার একটু ইন্ডিকেট করে, ওই পিনটার ওই জায়গাটা। আচ্ছা দেখাবো, এটা সামনে আরো কিছু এক্সটিংগুইশারের ছবি আছে, ওইটাতে তখন দেখতে জি পাবো। ঠিক আছে। জি জাস্ট জি স্যার। মাথায় রাখেন যে এদিকে একটা পিন থাকে। তারপর হচ্ছে ডিসচার্জ হোস। ডিসচার্জ হোস হচ্ছে একটা এক্সটিংগুইশারের সাথে একটা পাইপ লাগানো থাকে, এটাকে বলে ডিসচার্জ হোস। এবং হোসের মাথাটা দেখেন এদিক দিয়ে একটু বড় হয়ে আসছে, যাতে এটা ছড়ায় যায়, আমাদের কার্বন ডাইঅক্সাইড হোক আর যেটা হোক যাতে ছড়ায় যায় বের হয়। এটাকে বলে ডিসচার্জ অরিফিস। আর এই গোড়ার দিকের যে অংশটা এটা হচ্ছে নজেল, ডিসচার্জ নজেল। আর এই পুরো বোতলটাকে আমরা বলতেছি বডি। বডি। আর এখানে কি থাকতে হয়, একটা নেম প্লেট থাকতে হয় বা একটা ডেটা প্লেট থাকতে হয়, যেখানে লেখা থাকবে যে এটা কার্বন ডাইঅক্সাইড নাকি ডিসিপি, এটার মেয়াদ কত, এই জিনিসগুলো থাকবে। এটা হচ্ছে ডেটা। আর এখানে দেখেন একটা হচ্ছে প্রেসার গেজ আছে, একটা মিটার আছে। এই যে মিটার, এই যে মিটারটা আমরা দেখতেছি, এটা থাকে হচ্ছে ডিসিপি তে, মানে যে কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার যেটা আছে ওইটাতে মিটার। কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে মিটারটা থাকে না। কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারের ক্ষেত্রে মিটার দরকার হয় না। ঠিক আছে। তা এটা খুব সহজ আইডেন্টিফাই করার একটা পদ্ধতি, যে যদি আমার মিটার না থাকে তাহলে বুঝতে হবে এটা কার্বন ডাইঅক্সাইড, আর মিটার থাকলে এটা ডিসিপি। সাধারণত আমরা কার্বন ডাইঅক্সাইড অথবা ডিসিপি এটাই ব্যবহার করি। আচ্ছা ভাই, ওই যে কার্বন ডাই অক্সাইড যে এক্সটিংগুইশারটা আছে, ওটা কোথায় ব্যবহার হয়? কার্বন ডাই অক্সাইডটা ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে, অথবা ক্লাস বি ফায়ার যেটা আছে, মানে হচ্ছে ওই যে লিকুইড, মানে ধরেন পেট্রোল ডিজেল, যেমন বিভিন্ন ফিলিং স্টেশন যেগুলো আছে না, যেখানে রিফিল করে, ওই সব জায়গাতে হচ্ছে, যেমন ধরেন ওই পেট্রোল ডিজেল এগুলো রিফিল করে যেখানে, ওই সব জায়গাতে দেখবেন কার্বন ডাই অক্সাইড রাখা থাকে। কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে আমাদের এরকম, যদি পেট্রোল ডিজেল কেরোসিন এই টাইপের কোনো কিছু আগুন লাগে, ওখানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা যায়, অথবা ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে, যেমন বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুন ধরে গেছে, ডিবি বক্স আগুন ধরে গেছে, এইসব ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা যায়। আর ডিসিপি যেটা মানে পাউডার কেমিক্যাল যেটা, ওইটা মোটামুটি মাল্টিপারপাস এক্সটিংগুইশার বলে, ওটা মোটামুটি হচ্ছে সব জায়গাতেই ব্যবহার করা যায়। এ ক্লাস বি ক্লাস সি ক্লাস। তারপর হচ্ছে স্পেশাল পাউডার যেটা, ওটা ডি ক্লাসেও ব্যবহার করা যায়। ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। ওটা শুধুমাত্র মেটালের জন্য স্পেশাল একটা আছে। আর হচ্ছে কিচেন ফায়ার যেটা, ওইটাতে ব্যবহার করা যায় না, ওইটাতে ওয়েট কেমিক্যাল আর একটা আছে, ওইটা ব্যবহার করি। কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা যায় মূলত হচ্ছে যদি আমাদের পেট্রোল ডিজেল এই টাইপের কোনো ফুয়েলে আগুন লাগে, অথবা ইলেকট্রিক্যাল ফায়ার যদি হয়, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। কারণ আচ্ছা, এরপর হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারটা আমরা ব্যবহার করব কিভাবে। তাহলে ওই যে বলছিলাম না একটা লকিং পিন থাকে, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, পিনটা খুলতে হবে, এই যে লকিং পিনটা টান দিয়ে খুলে ফেলতে হবে। তারপর কি করতে হবে, এটা আগুনের গোড়ার দিকে তাক করতে হবে। এই যে একটা হোস ছিল না, এই যে হোস যেটা, এই পাইপটাকে হচ্ছে আগুনের গোড়ার দিকে, যে আগুনের যে গোড়া আছে গোড়ার দিকে তাক করতে হবে। তারপর কি করতে হবে, আমাদের এই যে লিভারটা ছিল ডিসচার্জ লিভার, এটাকে প্রেস করতে হবে। তারপর হচ্ছে এটা সামান্য ডানে বামে মুভ করতে হবে, যাতে আমার পুরো ফুয়েলটা ঢেকে যায়, পুরো ফুয়েলটাতে যাতে আমার কেমিক্যালটা ঠিক মতো লাগে। এই জন্য এটাকে সামান্য ডানে বামে মুভ করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা মনে রাখার জন্য বলতে পারি পাস মেথড। পরের পেজে দেখি, এই জিনিসটাকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলতে পারি পাস মেথড। পাসের পিতে হচ্ছে পুল দা পিন, মানে পিনটা খোলা,
এতে হচ্ছে এইম এট দ্য বেস অফ দ্য ফায়ার, এসে হচ্ছে স্কুইজ দ্য হ্যান্ডেল, মানে হ্যান্ডেলটা চাপ দেওয়া। আর এসে আর একটা এসে হচ্ছে সুইপ সাইড টু সাইড, মানে ডানে বামে এটাকে সুইপ করা, মুভ করা। এই কাজগুলো আমরা করতে পারি। যেমন এটা এই যে এখানেই দেখতে পারি যে এখানে পাস মেথড, তাই না? তাহলে পিতে হচ্ছে পাস মেথড, পিতে হচ্ছে পুল দ্য পিন, তারপর এইম এট দ্য বেস অফ দ্য ফায়ার, তারপর স্কুইজ দ্য লিভার, তারপর সুইপ ফ্রম সাইড টু সাইড, হচ্ছে পি এ ডবল এস, পাস। তাহলে এই মেথড ব্যবহার করে আমরা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার গুলো ব্যবহার করতে পারি। যেটা আরেকজন প্রশ্ন করছেন পিনটা কোথায় থাকে, যে দেখেন পিনটা এখানে দেখা যাচ্ছে, এরকম থাকে। জি স্যার, জি স্যার, দেখতে পেয়েছি। হ্যাঁ, ও। যখন ইন্ডিকেট করছেন তখনই দেখছি স্যার। জি। হুম। তারপর হচ্ছে ফায়ার ফাইটিং এর কিছু রুলস এখানে আছে, যে ফায়ার ফাইটিংটা কিভাবে করতে হয়। প্রথম কথা হচ্ছে, আপনার যখন দেখবেন কোথাও আগুন লাগছে, আগুন লাগলে কি হয়, মানুষ প্যানিক হয়ে যায়, ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। অনেক আছে, দেখা যায় অনেক প্রশিক্ষণ আছে, ফায়ার সম্পর্কে অনেক নলেজ আছে, কিভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হয়, কোথায় করতে হয়, সবকিছু জানে, কিন্তু প্যানিক হয়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, বুঝতেছে না কি ব্যবহার করবে, কি করবে। তাহলে প্রথমেই যেটা করতে হবে, মাথা ঠান্ডা রাখা। যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, দুর্ঘটনার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা খুব ইম্পর্টেন্ট। তাহলে যারা একটু অভিজ্ঞ, যারা ফায়ার নিয়ে কাজ করে, তাদের অবশ্যই ফায়ার সেফটি নিয়ে যারা আমরা কাজ করি, আমাদের মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আপনি কি করবেন, আগুন লাগলে খেয়াল করবেন যে এটা নিভানোর জন্য আপনার পর্যাপ্ত এবং সঠিক ধরনের ইকুইপমেন্ট আছে কিনা। কারণ শুধুমাত্র প্যানিক হয়ে গিয়ে আপনার আগুনে ভুল জিনিস ব্যবহার করলে উল্টো আরো খারাপ কিছু হতে পারে। এটা আপনার মাথায় রাখবেন। যেমন অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন, সার্চ করলেও পাবেন, যে কিচেন ফায়ার, যেটা কড়াইয়ের ভিতরে আগুন লেগে গেছে, ওখানে এসে পানি ঢেলে দিচ্ছে, পানি ঢেলে দেওয়ার কারণে সাথে সাথে একবারে পুরো কিচেন রুমে আগুনটা ছড়ায়। বা তেলে আগুন লাগছে, ওখানে দেখবেন ফায়ার ফাইটারদের যে প্রশিক্ষণ গুলো হয় ওখানেও দেখায় যে একটা বাকেটের ভিতরে তেল দিয়ে ওইটাতে আগুন জ্বালাচ্ছে। ওখানে কেউ এসে যখন পানি ঢেলে দিচ্ছে, তখন আগুনটা আরো বেশি আশপাশে ছড়ায় পড়তেছে, দাও দাও করে আগুনটা জ্বলে উঠতেছে। তার মানে আমরা ভুল জিনিস যদি ব্যবহার করি, তখন উল্টো আরো আগুনটা বেড়ে যাবে। যেমন আমরা যদি পেট্রোল ডিজেল এরকম কোনো কিছুতে যদি আগুন লাগে, ওখানে পানি দিলে উল্টো আরো আগুনটা ছড়ায় পড়তে পারে। এই জন্য সঠিকটা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। আবার ধরেন ইলেকট্রিক্যাল ফায়ার যদি হয়, কারণ বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুন লাগছে, ওখানে পানি দিতে গেলে উল্টো আপনি শক খেয়ে মারা যেতে পারে। তাহলে এই জন্য হচ্ছে দেখতে হবে যে কি ধরনের আগুন, এবং এটা নেভানোর জন্য আমাদের সঠিক ইকুইপমেন্ট সঠিক পরিমাণে আছে কিনা, এটা প্রথমে নিশ্চিত করতে হবে। আহ তারপর হচ্ছে যেটা করতে হবে, ইউ মাইট ইনহেল টক্সিক স্মোক, মানে যেটা আগুন লাগছে ওখানে কোনো বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে কিনা। যেমন ধরেন ওই গাড়ির যে টায়ার গুলো থাকে, ওইগুলো যখন আগুন ধরে, ওই প্রচুর ধোঁয়া হয়, এবং এটা কিন্তু খুব টক্সিক, বিষাক্ত ধোঁয়া। এটা যদি কেউ নিঃশ্বাসের মাধ্যমে নেয়, সে টক্সিসিটির কারণে, টক্সিসিটি কি বিষক্রিয়ার কারণে সে মারা যেতে পারে। যেমন দেখা যায় অনেক বাসাবাড়ির আগুন, বাসাবাড়ির আগুন তো নর্মালি পানি দিলেই নিভে যায়, কোনো ঝামেলা নেই, কারণ সলিড ফায়ার। কিন্তু বাসাবাড়িতে সোফা থাকে, ওখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক থাকে, ওইগুলা যখন বার্ন হয়, সোফার যে ফোম গুলো থাকে ওইগুলো যখন বার্ন হয়, ওখান থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়, বিভিন্ন ধরনের হাইড্রোজেন সায়ানাইড তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু খুবই বিষাক্ত, এই জিনিসগুলো নিঃশ্বাসের মাধ্যমে গেলে আপনি মারা যেতে পারেন। এই জিনিসগুলোও খেয়াল করতে হবে যাতে ধোঁয়াটা ডিরেক্টলি আপনার নাক মুখ দিয়ে না ঢুকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, যে আপনি কমফোর্টেবল ফিল করতেছেন কিনা। দেখা যায় সারা বছর অনেক প্রশিক্ষণ নিছেন, কিন্তু আগুন নিভাইতে গিয়ে হাত পা কাঁপতেছে, কি করবেন বুঝতেছেন না, মাথা কাজ করতেছে না, তখন আপনি আগুন নিভাইতে গেলে নিজেও বিপদে পড়বেন, আগুনও উল্টা আরো বাড়ায় ফেলবেন। সো দরকার নেই, আপনি জাস্ট ফায়ার ফাইটারদেরকে কল করেন, বা যারা এই ব্যাপারে জানে তাদেরকে ইউজ করেন। আপনার আহ যদি আনকমফোর্টেবল ফিল করেন, তাহলে ওখানে আপনার চেষ্টা করার কোনো দরকার নাই, সেক্ষেত্রে উল্টা আরো ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসগুলা হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং এর নিয়ম। এরপর হচ্ছে ফায়ার এসকেপ গাইড। যদি হচ্ছে আগুন আমরা একান্তই নিভাইতে না পারি, কারণ প্রথম আমাদের টার্গেট তো থাকবে আগুনটা নিভানো। যদি আগুন নিভাইতে না পারি, আমরা যদি ব্যর্থ হই, বা আগুনটা যদি আউট অফ কন্ট্রোলে চলে যায়, তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে দ্রুত যেখানে আগুন লাগছে ওখান থেকে বের হয়ে আসা, নিজে বের হয়ে আসা বা অন্যকে বের হতে সহযোগিতা করা। এই কাজগুলো করবো আমরা যদি আগুনটা আমাদের আউট অফ কন্ট্রোলে চলে যায়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বের হয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমেই খেয়াল করবেন
সে আগুনের যে ধোঁয়া এটা কোন দিকে যায়? সবসময় উপরের দিকে যায়। আগুনের ধোঁয়া কিন্তু সবসময় উপরের দিকে যায়। ধরেন একটা রুমে যদি আগুন লাগে, সেক্ষেত্রে ধোঁয়াটা কোন দিকে যাবে? সিলিং এর দিকে যাবে, উপরের দিকে যাবে। তার মানে ধোঁয়াটা যদি পুরো রুমেও ছড়ায় যায়, কিন্তু তারপরে দেখবেন উপরের দিকে ধোঁয়ার পরিমাণটা একটু বেশি থাকে। একবারে নিচের দিকে ফ্লোরের কাছাকাছি ধোঁয়ার পরিমাণটা তুলনামূলক কম থাকে। এই জন্য যদি কোথাও আগুন লাগে, চারদিকে যদি ধোঁয়ায় ভরে যায়, তখন আমরা কি করব? যতটা সম্ভব মাথা নিচু করে, যতটা সম্ভব মাথা নিচু করে দরকার হলে হামাগুড়ি দিয়ে তারপর হচ্ছে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আর এই সময় যাতে ধোঁয়াটা আমাদের নিঃশ্বাস দিয়ে না ঢুকে, নিঃশ্বাস দিয়ে ঢুকলে কি হবে? একদিকে হচ্ছে ধোঁয়াটা বিষাক্ত হইতে পারে, এই বিষক্রিয়ার কারণে আমি মারা যেতে পারি। আর একটা হচ্ছে ধোঁয়াটা গরম থাকে, তাই না? এই গরম ধোঁয়াটা যদি আমার নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে, তখন এটা আমার শ্বাসনালী যেটা আছে, শ্বাসনালী পোড়ায় ফেলবে আমাদের। ভিতরে যে লাংস আছে, লাংসকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে এই জন্য হচ্ছে আমরা নাক মুখ কোনো কাপড় দিয়ে ঢেকে দিতে পারি। নাক মুখ কাপড় দিয়ে ঢেকে দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করা। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে কি হবে? এটা ডিরেক্টলি আমার শ্বাসনালী পোড়ায় ফেলবে। আপনার একটা জিনিস জানেন কিনা, আপনারা সার্চ করেও দেখতে পারেন যে পৃথিবীতে যে পরিমাণ মানুষ আসলে বার্ন হয়ে মারা যায়, তার চাইতে ধরেন আগুনে কিছু মানুষ মারা গেল, তাদের ভিতর যে পরিমাণ মানুষ আসলে বার্ন হয়ে মারা যায়, তার থেকে বেশি মানুষ মারা যায় হচ্ছে এই যে ধোঁয়া, স্মোক যেটা আছে, ধোঁয়ার কারণে। ধোঁয়ার কারণে দেখা যায় ইন্টারনাল বার্ন হয়, মানে ভিতরটা পুড়ে যায়, অথবা বিষক্রিয়ার কারণে মানুষ মারা যায়। তারপর হচ্ছে আগুনটাকে যদি সম্ভব হয় ট্রাপ করে ফেলা। মানে একটা রুমের ভিতরে আগুন লাগছে, ওটা যদি আমরা নিভাইতে পারি তো নিভাইলাম, যদি নিভাইতে না পারি যাতে এটা পাশের আর এক রুমে না যায়। এক বিল্ডিং থেকে যাতে আগুনটা আর এক বিল্ডিং এ না ছড়ায়, এই জন্য চেষ্টা করা। এই জন্য আগুনটাকে আবদ্ধ করে ফেলা, আটকায় ফেলা। তাহলে এটা কিভাবে করা যায়? ধরেন হচ্ছে রুমের দরজা জানলা সবকিছু ক্লোজ করে দেওয়া। তারপর হচ্ছে এখানে আমরা যেরকম ছবিতে দেখতেছি যে দরজার নিচেও কাপড় দিয়ে আটকায় দিছে, যাতে ধোঁয়াটা এটা ছড়ায় না যায়, আর এক জায়গায় না যায়। তাহলে যতটা সম্ভব এইভাবে আগুনটাকে কনফাইন করে ফেলা, আবদ্ধ করে ফেলা। তারপর হচ্ছে আমরা যদি ট্রাপ হয়ে যায়, আটকা পড়ে যায়, যেমন কাচ্চি ভাই রেস্টুরেন্টে যে ফায়ারটা হইলো বেলি রোডে, ওখানে অনেকক্ষণ ধরে বার্ন হয়েছে, মানুষ পুড়ছে, মানুষ চোখের সামনে দেখতেছে আগুন জ্বলতেছে, কিন্তু ওইখান থেকে বের হইতে পারে নাই। কারণ ওইখানে হচ্ছে ফায়ার এস্কেপ রুট ছিল না, বের হওয়ার জন্য রাস্তা ছিল না বাটা। যার কারণে ওখানে আটকা পড়ে থেকে মানুষ মারা গেছে। কাচ্চি ভাই রেস্টুরেন্টের যে ঘটনাটা, ওইটার কথা বলতেছি। এরকম যদি কিছু হয় যে আপনি আটকা পড়ে গেছেন, বের হইতে পারতেছেন না, তখন চেষ্টা করা জানলা আছে না, জানলার সাইডে অবস্থান করা। জানলার সাইডে গিয়ে ওখানে বিভিন্ন সিগন্যাল দেওয়া, যেমন কোন একটা কাপড় যদি থাকে কাপড় নাড়া, বা হচ্ছে মোবাইল যদি থাকে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায়া, এইভাবে সিগন্যাল দেওয়া, যাতে ওইখান থেকে সহজে আপনাকে উদ্ধার করা যায়। কারো যদি শরীরে আগুন লেগে যায়, তখন হচ্ছে দৌড়াদৌড়ি করা যাবে না। শরীরে আগুন লাগলে কি করবেন? সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি দিবেন। দৌড়াদৌড়ি করলে কি হবে? উল্টা আরো আগুনের পরিমাণ বাড়বে। কি করব? গায়ে আগুন লাগলে মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি দিব। তারপর কি আছে? ফায়ার সেফটি ম্যানেজমেন্ট, মানে অ্যাজ এ সেফটি অফিসার বা সেফটি প্রফেশনাল আমরা কি কাজ করবো ডিউরিং দ্য টাইম অফ ফায়ার। প্রথমে আমরা যেটা চেষ্টা করব, ফায়ার প্রিভেনশন করা। প্রিভেনশন মানে কি? আগুন যাতে না তৈরি হয় এই ব্যবস্থা করা, যাতে কোনোভাবে আগুন না লাগে। আগুন যাতে না লাগে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন আমাদের যেই ফুয়েল গুলো আছে, ফুয়েল গুলোকে এমন জায়গায় রাখা যেখানে কোনো স্পার্ক হচ্ছে না, কোনো ইগনিশন সোর্স যেখানে যাচ্ছে না, এরকম জায়গাতে সংরক্ষণ করা। তারপর হচ্ছে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ওখানে অক্সিজেনের পরিমাণ যাতে, যেখানে আমরা ফুয়েল রাখতেছি অক্সিজেনের মাত্রা যাতে কম থাকে, এটা নিশ্চিত করা। তারপর বিভিন্ন ফুয়েল স্টোরেজ যেগুলো আছে, ওইগুলাকে যতটা সম্ভব হচ্ছে নিউট্রাল অবস্থায় রাখা। বিভিন্ন নিউট্রাল গ্যাস আছে, যেমন নাইট্রোজেন গ্যাস বা হচ্ছে আপনার হিলিয়াম, নিয়ন, এরকম কিছু গ্যাস আছে, এগুলো দিয়ে হচ্ছে ফিল করে রাখা, যাতে ওইখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যাতে ওইটাতে আগুন লেগে না যায়। এই ব্যবস্থাপনাগুলো নেওয়া, এগুলো হচ্ছে ফায়ার প্রিভেনশন, যাতে অগ্নিকাণ্ড না হয়। অথবা হিট এবং ফুয়েলের সোর্স গুলা দুইটা সেপারেট অবস্থায় রাখা। বা অনেক ফুয়েল যদি আমাদের স্টোরেজ করতে হয়, এটা একটা জায়গায় স্টোরেজ না করে এটা ছোট ছোট কন্টেইনারে স্টোরেজ করা।
তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারি, এগুলো হচ্ছে ফায়ার প্রিভেনশন। কিন্তু যদি আগুন লেগে যায় তখন যেটা আমরা করব আগুন নিভানোর জন্য বা আগুনের ক্ষয়ক্ষতি কমানোর জন্য, এটাকে বলে ফায়ার প্রোটেকশন। তাহলে আমাদের আগুন যাতে না লাগে এই জন্য আমরা কি করতে পারি, ফুয়েল সোর্সটাকে কন্ট্রোল করতে পারি, অথবা ইগনিশন সোর্সটাকে কন্ট্রোল করতে পারি, অথবা অক্সিজেনের পরিমাণ যাতে কম থাকে, মাত্রা যাতে কম থাকে, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি যাতে আগুনটা তৈরি না হয়। যেমন ইগনিশন সোর্স কন্ট্রোল করার জন্য কি করতে পারি, যেমন যেখানে ফুয়েল আছে ওখানে স্মোকিং করা নিষেধ, ওখানে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম না রাখা, ওখানে হচ্ছে বৈদ্যুতিক লাইন এগুলো না রাখা, ওখানে হচ্ছে লাইটার ম্যাচ এগুলো না রাখা, ওখানে বাচ্চারা যাতে খেলাধুলা না করে এটা নিশ্চিত করা, ওইখানে যাতে কেউ ইচ্ছাকৃত ভাবে আগুন লাগাই দিতে না পারে এই জন্য সিসি ক্যামেরা মনিটরিং করা, সিকিউরিটির ব্যবস্থা করা, এই কাজগুলো আমরা করতে পারি। অক্সিজেন সোর্স কন্ট্রোল করার জন্য যেখানে আমরা ফুয়েল রাখতেছি ওখানে যাতে অক্সিজেনের পরিমাণ কম থাকে এটা নিশ্চিত করা, ওখানে আমরা নাইট্রোজেন ফিল করে রাখতে পারি, যাতে একটা আহ, ওরকম এয়ার এবং ফুয়েলের মিক্সচার তৈরি না হয় এই জন্য এটা আমরা নিশ্চিত করতে পারি। তারপর অক্সিজেন এবং হচ্ছে ফুয়েলের ভিতরে একটা সেপারেশন আমরা তৈরি করতে পারি, ইনার্ট গ্যাস আমরা দিতে পারি যেটা বললাম, তাহলে এই কাজগুলো আমরা করতে পারি। ফুয়েল সোর্স কন্ট্রোল করার জন্য ফুয়েলটাকে আমরা যতটা সম্ভব ছোট ছোট কন্টেনারে স্টোরেজ করতে পারি, একটা লার্জ কন্টেনারে স্টোরেজ না করে। এইগুলো ট্রান্সপোর্ট করার সময় কেয়ারফুল থাকা, এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কিনা এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে ফুয়েল গুলোকে আমরা অতিরিক্ত গরমের ভিতরে সংরক্ষণ না করা বা রোদের ভিতরে না রাখা, এই জিনিসগুলো আমরা নিশ্চিত করতে পারি। তাহলে এইভাবে হচ্ছে ফুয়েল সোর্স গুলোকে কন্ট্রোল করা যায়। কিন্তু সবসময় আমাদের হচ্ছে প্রিভেনশনের চেষ্টাটা আগে করতে হবে যাতে আগুন না লাগে, কিন্তু তারপরে যদি আগুন লেগে যায় যাতে আমাদের ক্ষয়ক্ষতিটা কমানো যায় এই জন্য আমরা কি করতে পারি, প্রোটেকশনের ব্যবস্থা করতে পারি। প্রোটেকশনটা আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল মেজার, আর একটা আছে অ্যাক্টিভ কন্ট্রোল, আর একটা আছে কি এই যে প্যাসিভ কন্ট্রোল মেজার। তাহলে অ্যাক্টিভ কন্ট্রোল মেজার আর হচ্ছে প্যাসিভ কন্ট্রোল মেজার। তাহলে অ্যাক্টিভ কন্ট্রোল মেজার কোনটা? অ্যাক্টিভ কন্ট্রোল মেজারটা হচ্ছে ডিরেক্টলি আগুনটা নিভানোর ব্যবস্থা করা। মানে আগুন লাগছে, আমরা এখন একটা এক্সটিংগুইশার ব্যবহার করতেছি, আমরা পানি ব্যবহার করতেছি, আমরা হোজ ড্রিল ব্যবহার করতেছি, আমরা এইভাবে কোন একটা সিস্টেম অ্যালার্ম সিস্টেম ব্যবহার করতেছি, স্প্রিংলার সিস্টেম ব্যবহার করতেছি, অথবা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করতেছি। এগুলোর উদ্দেশ্য কি, যাতে আগুনটা নিভানো যায়। আগুন ধরছে ঠিক আছে কিন্তু আগুনটা যাতে অল্পের ভিতরে নিভাই ফেলা যায়, ওই জন্য আমরা যে ব্যবস্থাপনাগুলো নিচ্ছি এইগুলো হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল মেজার। যেমন এখানে আমরা যেটা দেখতেছি ফায়ার ডিটেক্টর সিস্টেম, তারপর ফায়ার অ্যালার্ম সিস্টেম, তারপর হচ্ছে এই যে ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, স্মোক হলে এটা ডিটেক্ট করবে, দেখা যায় এটার মাধ্যমে মানুষ সতর্ক হবে, দ্রুত বের হয়ে আসা শুরু করবে। অথবা হচ্ছে স্প্রিংলার সিস্টেম, এটা অন হয়ে যাবে, হিট ডিটেক্টর সিস্টেম এটা হতে পারে। স্প্রিংলার কোনটা, কোথাও আগুন লাগলে এটা অটোমেটিক ওয়াটার স্প্রে করা শুরু করবে, এটাকে বলে স্প্রিংলার সিস্টেম। এটা খুবই ইফেক্টিভ একটা সিস্টেম, এটার মাধ্যমে স্প্রিংলার সিস্টেম যদি ঠিকমতো কাজ করে 99% ক্ষেত্রে আগুন নিভানো সম্ভব হয়। কারণ এটা একটা অটোমেটিক জিনিস, তো এটা মানুষ দরকার হয় না কোথাও, দেখা যায় আগুন লাগছে ওটা অটোমেটিক ওয়াটার স্প্রে করা শুরু করবে, মানুষ থাকুক আর না থাকুক। তারপর হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট হইতে পারে, এটা দিয়ে আমরা আগুন নিভাই, so এটা একটা অ্যাক্টিভ কন্ট্রোল মেজার। ফায়ার ব্ল্যাঙ্কেটটা কিভাবে ইউজ করতে হয় দেখেন, কারো শরীরে আগুন লাগলে আমরা কি করতে পারি, তার শরীরে ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে চাপ দিয়ে ধরতে পারি, এতে করে আগুন নিভবে। অথবা একটা গাড়িতে আগুন লাগছে দেখেন, ওটা ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিচ্ছে, এতে করে আগুন নিভবে। তাহলে এইভাবে আমরা ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারি। হোজ ড্রিল ব্যবহার করে আমরা আগুনে পানি দিতে পারি, এতে করে আগুন নিভবে। ফায়ার হাইডেন্ট সিস্টেম আছে। এই জিনিসগুলা কিভাবে এখানে দেখানো হচ্ছে কিভাবে হাইড্রেন্ট সিস্টেম গুলো, হোজ রিল গুলো হাইড্রেন্টের সাথে কানেক্ট করে পানি দেওয়া যায়, এটা দেখানো হচ্ছে। এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে মূলত আমাদের অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা অ্যাক্টিভ কন্ট্রোল মেজার। আর প্যাসিভ কন্ট্রোল মেজার কোনগুলো আছে, যাতে আগুন লাগলে আমাদের ক্ষয়ক্ষতিটা কমানো যায়। ধরেন আগুন আমরা নিভাইতেও পারি, অ্যাক্টিভ সিস্টেমও কাজ করে না, কিন্তু তারপরে যাতে ক্ষয়ক্ষতিটা কমানো যায়, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, যেমন ওই যে কাচ্চি ভাই রেস্টুরেন্টে যে আগুন লাগছিল, ওখানে হচ্ছে আগুন নিভানো যায় নাই, আবার মানুষজন সহজে বেরও হইতে পারে না। যদি মানুষ বের হয়ে আসতে পারতো তাহলে কি হতো, আমার ক্ষয়ক্ষতি কম হইতো, প্রাণহানি কম হইতো। তাহলে এই জন্য আমার কি দরকার ছিল, ওখানে আলাদা একটা সিঁড়ি দরকার ছিল যেটা দিয়ে সহজে মানুষ বের হয়ে আসতে পারে, এরকম একটা সিঁড়ি দরকার ছিল। তাহলে এই যে সিঁড়িটা কি, এটা আমার আগুনের ক্ষয়ক্ষতি কমাচ্ছে, এটা একটা প্যাসিভ কন্ট্রোল মেজার। এটা জাস্ট তৈরি করে রাখলেই হয়, আর কিছু করার দরকার নেই।
আমার যখন ফায়ার এক্সটিংগুইশার শেষ হয়, পানি শেষ হয়, কিন্তু আমার প্যাসিভ কন্ট্রোল মেজার যেগুলো আছে এগুলা আমার সিঁড়ি বানায় রাখলে এটা শেষ হয়ে যাচ্ছে না, সিঁড়িটা থাকলে আমার ক্ষয়ক্ষতি কম হচ্ছে। আমরা ওখানে এমন অল তৈরি করতে পারি যে অলটাতে অনেকক্ষণ ধরে আগুন ধরলেও সহজে এটা ভেঙে পড়বে না, ধসে পড়বে না, আগুনটা এক রুম থেকে আর এক রুমে ছড়াবে না, এরকম অল মানে ফায়ার রেজিস্ট্যান্ট অল আমরা ব্যবহার করতে পারি। এটাও ফুরায় যাবে না, এটাতে বানায় রাখলেই হচ্ছে। আমরা এমন সিলিং দিতে পারি যেটা আগুনে পুড়বে না, আমরা এমন দরজা ব্যবহার করতে পারি যেটা সহজে আগুনে পুড়বে না, তাহলে এই জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে না, সিলিং শেষ হয়ে যাচ্ছে না, দরজা শেষ হয়ে যাচ্ছে না। তাহলে এই টাইপের জিনিস আমরা ব্যবহার করতে পারি, ফায়ার এক্সিট সিস্টেম ব্যবহার করতে পারি, ফায়ার অ্যাসেম্বল পয়েন্ট যেখানে আগুন লাগলে সবাই এসে জড়ো হবে, এই জিনিসগুলো আমরা রাখতে পারি, বিভিন্ন সাইনেজ রাখতে পারি। তাহলে এইগুলো হচ্ছে মূলত প্যাসিভ কন্ট্রোল মেজার। ঠিক আছে, যেটার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমে, যেটা আমরা জাস্ট তৈরি করে রাখবো, যেটা শেষ হয়ে যাবে না, এরকম যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ফায়ার প্রোটেকটিভ সিস্টেম, কিন্তু এটা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। ঠিক আছে, এরপর হচ্ছে আগুন লাগলে আমাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলো কি হবে। এখানে অ্যাজ এ সেফটি প্রফেশনাল আমাদের কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যেমন হচ্ছে আমাদের ফায়ার প্রিভেনশন সিস্টেম গুলো ঠিক আছে কিনা, ফায়ার প্রোটেকশন সিস্টেম গুলো ঠিক আছে কিনা, এগুলো রেগুলারলি ফলো আপ করা, ফায়ার স্প্রিংলার সিস্টেম থাকলে এগুলো কাজ করে কিনা এগুলো দেখা, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা এগুলো নিয়মিত মনিটরিং করা, চেক করা, ইন্সপেকশন করা, আমাদের ওয়ার্ক প্লেসে রাউন্ড দেওয়া মানে ঘুরে ঘুরে দেখা যে ওখানে এমন কোন অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা যেখানে আগুন লাগতে পারে, আমাদের যে জিনিসগুলো আছে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো ঠিক জায়গায় আছে কিনা এই জিনিসগুলো নিশ্চিত করা। তারপর ফায়ার সেফটি একটা টিম তৈরি করা, যাতে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি যদি স্পটে নাও থাকেন তাতে আপনার টিম কাজ করতে পারে এটা নিশ্চিত করা। তারপর রেস্কিউ টিম, ফার্স্ট এড টিম এগুলো তৈরি করে দেওয়া। তারপর মান্থলি অথবা হচ্ছে বছরে অ্যাটলিস্ট 3বার বা 4বার হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা। তারপর ফায়ার ড্রিল অ্যারেঞ্জ করা অ্যাটলিস্ট 6 মাসে একবার, মানে বছরে 2বার ফায়ার ড্রিল করা। ফায়ার ড্রিল মানে কি, একটা কৃত্রিম ফায়ার তৈরি করে মানুষকে সেই ক্ষেত্রে কি ধরনের অ্যাক্টিভিটিস করে, আগুন নেভানোর জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নেই, এই জিনিসগুলা দেখা। এটা হচ্ছে ফায়ার ড্রিল, এইগুলো অ্যারেঞ্জমেন্ট করা। তাহলে এই কাজগুলো আমরা করতে পারি আগুন লাগলে, বা অ্যাজ এ সেফটি প্রফেশনাল এই কাজগুলো আমরা করতে পারি। একজন ফায়ার সেফটি অফিসারের কি কি যোগ্যতা থাকা দরকার, যেমন তার খুব ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, মানুষকে অর্গানাইজ করার ক্ষমতা থাকতে হবে, ফায়ার সম্পর্কে অ্যাডিকুয়েট নলেজ থাকতে হবে, তারপর তার ফিজিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে যাতে ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল দিতে পারে, গুড রিলায়েবিলিটি, তার একটা ভালো গ্রহণযোগ্যতা থাকতে হবে। তাহলে এই যোগ্যতাগুলো একজন ফায়ার সেফটি অফিসারের থাকার দরকার আছে।